40 মিটার লাইট হবে, কিন্তু দুঃখের বিষয় হয়তো 3200 টাকা লাইটের পিস, সেগুলো 800 টাকা লাইট দিয়ে ছেড়ে দেয়। 2-4 মাস যাওয়ার পরে লাইট কেটে যায় আর ওই লাইট জ্বলে না। ওটা হতে দেওয়া যাবে না। টোটালটা কাজের কি খতিয়ান শিডিউলে দেওয়া থাকবে, সেই শিডিউল অনুযায়ী কাজটা জনগণ বুঝে নেবে। এর ব্যবস্থা আমরা করব আপনাদের জন্য। অর্থাৎ জনগণের ট্যাক্সের টাকা লুট হতে দেব না, চুরি হতে দেব না, জনগণ পাহারা দেবে। ওই মোদির মতো চৌকিদার নয়, মোদির মতো চৌকিদারের বাধা নয়, আমরা জনগণকে সাথে নিয়ে কাজ করব যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন। বন্ধুগণ, একটা এমপির কাজ হচ্ছে পার্লামেন্টে গিয়ে যেমন 1 বছরে 5 কোটি, 5 বছরে 25 কোটির সাথে সাথে এখানকার যে সমস্যাগুলো আছে সেগুলো তুলে ধরা। যেমন আপনাদের এখানে সুন্দরবন লাগোয়া, এদিকে আপনার সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, মিনাখা, বসিরহাট, বাদুড়িয়া, এই সমস্ত এলাকা নিয়ে 7টা বিধানসভা নিয়ে একটা লোকসভা। এই 7টা বিধানসভার মানুষের এক রকম সমস্যা নয়, আলাদা আলাদা সমস্যা আছে। এই সমস্যাগুলো সমাধান কে করবে, কোথা থেকে হবে? সমস্যাগুলো সমাধান দেশের যারা সরকার চালায় তারা সমাধান করবে। আর সমস্যাগুলো কি হচ্ছে জানবে কি করে সরকার? ওই জন্যই এমপি যাবে। এমপির কাজটা কি? ওই বছরে 5 বছর ছাড়া ছাড়া একটা ভোট আসলো, গিয়ে ভোটটা দিয়ে দিলাম, এটা তো এমপি নয়। এটা এমপি নয় যে এমপি গিয়ে সেখানে সেলফি তুলবে, টিকটক ভিডিও করবে, এটা নয়। এমপির কাজটা হচ্ছে এই নির্বাচনী ক্ষেত্রে যে সমস্যাগুলি আছে, মানুষের যে অভাব অভিযোগগুলো আছে, সেইগুলোকে শুনে সেইগুলোকে জেনে পার্লামেন্টে উত্থাপন করবে। আর পার্লামেন্টে সরকার পক্ষ সেইগুলোকে নোট ডাউন করবে, সেই সমস্যাগুলো সমাধান করবে। আমি বসিরহাটের ক্ষেত্রে বলছি, ইচ্ছামতির ওপরে ব্রিজটা এখনো ইনকমপ্লিট, সম্পূর্ণ হলো না। এমপির কাজ কি হবে? পার্লামেন্টে গিয়ে ওখানে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে বলা। এখানে যেমন এই নদী ভাঙনের ফলে বছরে বছরে বিঘে বিঘে জমি নষ্ট হয়ে যাচ্ছে, মানুষের ঘরবাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে। পার্লামেন্টে গিয়ে সেখানে বলা যে থুতু দিয়ে আটা ছানা যায় না, বালির বস্তাতে বাঁধ নির্মাণ করা যায় না, কংক্রিটের বাঁধ নির্মাণ করতে হবে, সিমেন্টের বাঁধ নির্মাণ করতে হবে, বিজ্ঞানসম্মতভাবে বাঁধ নির্মাণ করতে হবে এবং বিজ্ঞানসম্মতভাবে তার দেখভাল করতে হবে। তাহলে ওই নদী লাগোয়ার যে সমস্ত মানুষজন আছে তারা আর ক্ষতিগ্রস্ত হবে না। সরকারের কাজ কি হবে? এটা শুনে এটা সমাধান করা, এটাই সরকার। কিন্তু দুঃখের বিষয়, আমাদের কথা তো, দুর্দশার কথা তো ওখানে পৌঁছাচ্ছে না। বিগত যিনি এমপি ছিলেন টিকটক ভিডিও আর সেলফি নিতেই ব্যস্ত। আপনারা যারা তৃণমূল এখানে বন্ধুরা এসে যদি ভোট চাই, জিজ্ঞাসা করবেন সেই তৃণমূলী বন্ধুদেরকে যে বিগত 5 বছরে আমাদের বসিরহাটের এমপি পার্লামেন্টে গিয়ে বসিরহাটের মানুষের চাওয়া পাওয়া, অভাব অভিযোগ, দুর্দশার কথা বলেছে, সেই জবাবটা আগে দাও, সেই তথ্যটা আগে দাও, তারপরে নতুন করে আমাদের কাছ থেকে ভোট চাইবে। কারণ তাকে আমরা পার্লামেন্টে পাঠিয়েছিলাম। আমি কৃষক, আমার দুর্দশার কথা বলার জন্য তাকে পার্লামেন্টে পাঠিয়েছিলাম। সিএ যখন বিরোধ ছিল, বিল পাস হচ্ছিল, তার বিরোধিতা করার জন্য তাকে পার্লামেন্টে পাঠিয়েছিলাম। আমি ড্রাইভার, আমার হয়ে দুটো কথা বলার জন্য তাকে পার্লামেন্টে পাঠিয়েছিলাম। আমি সন্দেশখালীর মানুষ, নদী প্রায় ঝড়ে আমাদের ক্ষতিগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্তের হাত থেকে বাঁচার জন্য কংক্রিটের বাঁধ নির্মাণ করবে, এই কথা বলার জন্য আমি তাকে পার্লামেন্টে পাঠিয়েছিলাম। আমার বাড়ির ছেলেটার শিক্ষা নীতি যে নিয়ে আসছে, ন্যাশনাল এডুকেশন পলিসি, সেটাকে বন্ধ করার জন্য, যাতে প্রতিটা গরিব থেকে শুরু করে বড় লোকের ছেলেরা যারা সম সুযোগ পায়, তার কথা বলার জন্য। কিন্তু অপদার্থ, ব্যর্থ তিনি হয়েছেন, আপনাদের হয়ে কোনো কথা বলেনি। একদিকে যেমন 5 কোটি টাকা বছরে, 25 কোটি টাকা 5 বছরে কোথায় খরচ করেছে তার তথ্য এরা দিতে পারবে না। সাথে সাথে পার্লামেন্টে গিয়ে জনগণের কটা কথা বলেছে সেই তথ্যও দিতে পারবে না এরা, কারণ না বলেই নে তো। উপরন্তু কি দেখেছি আমরা 2019 সালে তৃণমূলের নেতাদের কথাই ভরসা করে তাকে ভোট দিয়েছিলাম। বলেছিল পার্লামেন্টে গিয়ে সিএ কে আটকাবে। কিন্তু দুঃখের বিষয় বন্ধুগণ, যেটার ভয় দেখিয়ে সব থেকে বেশি ভোট আপনাদের কাছ থেকে নিয়েছে, সিএ করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে। পার্লামেন্টে যখন ভোটাভুটি হচ্ছিল, বিজেপি তখন মুখ থুবড়ে পড়তো, এই বিলকে পাস করাতে পারতো না। কিন্তু দুঃখের বিষয়, খোঁজ নিয়ে দেখুন, বিগত যিনি বিদায়ী এমপি তৃণমূলের হয়ে কন্টেস্ট করেছিল, সেই নুসরাত জাহান পার্লামেন্টে গিয়ে বিজেপির বিরুদ্ধে ভোট না দিয়ে সে ভোটদান থেকে বিরত থেকে ওখান থেকে চলে এসেছিল, বকলমে বিজেপিকে সুবিধা করেছিল। তাই আপনাদের বলবো,
যে পার্টি আপনাদের সাথে প্রতারণা করেছে, যে পার্টি আপনার মূল্যবান ভোট নিয়ে আপনাকে বিজেপি সরকার বলছে দেশ থেকে নাকি তাড়িয়ে দেবার প্ল্যান করছে, বিজেপির কর্মী সমর্থকরা বলছে, তারা যে বিভাজনের বিল পাস করিয়েছে সেই বিলের বিরোধিতা করা তো দূরের কথা, বা কলমে সেই বিলকেই সমর্থন করে এসেছে এই তৃণমূলের 8টা এমপি। তাই বন্ধুগণ, সময় এসেছে ওই দ্বিতীয়বার ওই ভুলটা আর করবেন না। আপনারা যদি বেনাগরিক হতে না চান, আপনাদের ডিভোটার না করে আপনাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেব এই বলার সাহস না থাকে, সেই জন্য বলছি পার্লামেন্টে জনগণের কণ্ঠকে পাঠাতে হবে, পার্লামেন্টে খামচিহ্নকে পাঠান। পার্লামেন্টে খামচিহ্ন গিয়ে ঠিক বিধানসভাতে একদিকে 293টা, একদিকে নওশাদ সিদ্দিকী আলাদা আছে, সংযুক্ত মোর্চার এক বিধায়ক, আইএসএফের এক বিধায়কই কিন্তু পশ্চিমবাংলার বিধানসভাকে বুঝিয়ে দিচ্ছে যে একজন থাকলেও কতটা লড়াই করা যায়। আটকাতে পারছে না। আপনারা যদি চান এই বসিরহাট থেকে পার্লামেন্টে যাক জনগণের জনকণ্ঠ খামচিহ্ন, তাই বলবো আগামী জুন মাসের 1 তারিখে সকাল সকাল যাবেন, চুপচাপ গিয়ে খামে ছাপ দেবেন, ইভিএম মেশিনের 5 নম্বরে বোতামটা প্রেস করে খামচিহ্নকে পার্লামেন্টে পাঠাবেন। একদিকে 542 থাকবে, আর একদিকে আমাদের আক্তার রহমান বিশ্বাস তথা খামচিহ্ন থাকবে, ওই 542-এর উপরেই কিন্তু ভারী পড়ে যাবে। বসিরহাটের মানুষের হয়ে শুধু লড়াই করবে না, বাংলার মানুষের হয়ে শুধু নয়, সমগ্র দেশের মানুষের হয়ে দেশের আইনসভার মধ্যে চোখে চোখ রেখে লড়াই করবে খামচিহ্ন, যদি আপনারা সুযোগ দেন। কারণ আপনাদের সুযোগ ছাড়া তো হবে না। আমি তো রাতের অন্ধকারে এসে বলবো না 2000 টাকা আর বিরিয়ানির প্যাকেট দিয়ে ভোট করাও, ও আমার দ্বারাই হবে না। ভাই যারা ওখান থেকে আছেন একটু মহিলাদেরকে ছেড়ে আপনার এদিকে চলে আসুন না, পিছনে অনেকটা জায়গা আছে ভাই। উপরে যারা আছেন ভাই একটু চলে আসুন, এদিকে চলে আসুন না, এদিকে মহিলারা আছে, একটু মা বোনেদেরকেও দেখতে হবে, ওনারাও তো ভোটার। মায়েদেরকে 1000 টাকা দিয়ে ঘরে আটকে রাখতে পেরেছে মায়েরা? পারেনি। মায়েরা বেরিয়ে চলে এসেছে। কি মায়েরা 1000 টাকা 1200 টাকা দিয়ে আটকাতে পেরেছে? পারবে না। কারণ মায়েরাও বুঝছে তো 1000-1200 টাকা দিচ্ছে মায়েদেরকে, আর মায়েদের ফুটফুটে সন্তানগুলো যারা ক্লাস 3, যারা ক্লাস 4, যারা ক্লাস 5, যারা ক্লাস 6-এ পড়ছে, একটু গিয়ে দেখুন। আজকের পরে বাড়ি যাবেন মা, বাপেরাও বলছি বাড়ি যান, গিয়ে দেখবেন ক্লাস 3-4-এর বাচ্চাটাকে ডাকুন, ডেকে অঙ্কের বইটা গণিতের বইটা খুলে দিন, বলুন বাবু অঙ্কটা করে দে তো। 100টা বাচ্চাকে ট্রাই করবেন, 90টা বাচ্চা ফেল করবে, অঙ্ক করতে পারবে না। ক্লাস 5-6-এর বাচ্চাকে ডাকুন, ডেকে বলুন কিসে পড়িস, বলে 5 কি 6-এ, তোর নাম, তোর বাবার নাম, তোর মায়ের নাম, কোন ক্লাসে পড়িস, কোন স্কুল ঠিকানা ইংলিশে লিখে দিতে বলুন। 5-6-এর বাচ্চা সন্তানগুলো, ছাত্রীগুলো ফেল করবে। আর আমার হাতে আমার বাড়ির মহিলা সদস্যর হাতে 1000 টাকা দিয়ে বলছে নাকি মাথা কিনে ফেলেছে। আসলে 1000 টাকা দিচ্ছে সুকৌশলে, আপনার হাত দিয়েই কিন্তু আপনার ছেলের ভবিষ্যৎটাই মমতা ব্যানার্জি ধ্বংস করে দিচ্ছে। তাই মায়েদের ধন্যবাদ জানাবো, 1000 টাকায় মায়েদেরকে ঘরে আটকে রাখতে পারেনি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ডাকে এই প্রোগ্রামে এসে আপনারা সমাবেত হয়েছেন, তাই মায়েদের বলবো আওয়াজ তুলুন। 1000-1200 পরে হবে, 1000-1200 থেকে আগে এই বাচ্চাগুলো যেগুলো প্রাইমারি স্কুলে যায়, 300টা শিক্ষক থাকলে, 300টা ছাত্র থাকলে মাত্র 3টে শিক্ষক দিচ্ছে। যে তালা খুলছে, সেই ঘন্টা মারছে, সেই প্রেজেন্ট করছে, সেই মিড ডে মিলের দেখভাল করছে, সে আর কিভাবে পড়াবে ভাই? পুরো আমাদের ছেলেদের ভবিষ্যৎগুলোকে ধ্বংস করে দিচ্ছে। আর খোঁজ নিয়ে দেখুন, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুজন বাবু থেকে চক্রবর্তী থেকে শুরু করে আপনার অধীর বাবু পর্যন্ত, এদের বাড়ি পরিবারের লোকজনগুলো সব বেসরকারি স্কুলে পড়িয়ে নেতা তৈরি হচ্ছে। আর আপনার আমার বাড়ির ছেলেগুলোকে লাঠিয়াল বানাবার জন্য, মারামারি খুনোখুনি করার যাতে বেশি করে তার জন্য এখন থেকেই শিক্ষাটা কেড়ে নিচ্ছে। পশ্চিমবাংলাতে 8500 শিক্ষা প্রতিষ্ঠান এই নুরুল হাজিদের সরকার বন্ধ করছে। আর সেই 8500 শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোথায়? যেখানে মুসলমান সমাজের ছেলে মেয়েরা বেশি থাকে, যেখানে মুসলমানরা বেশি বসবাস করে, সেই সমস্ত এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে। যেখানে দলিতের সন্তান, দলিতরা বেশি থাকে, সেই সমস্ত এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে। যেখানে আদিবাসীরা বেশি থাকেন, যেখানে নমশূদ্ররা বেশি থাকেন, যেখানে মতুয়া সমাজের, পিছিয়ে বর্গের সমাজের মানুষরা বেশি থাকেন, সেই সমস্ত এলাকার শিক্ষা প্রতিষ্ঠান এই হাজী নুরুল ইসলাম সাহেবদের সরকার বন্ধ করে দিচ্ছে। তাই বলবো এদের একটা চক্রান্ত চলছে, এই জন্যই বন্ধ করছে যে শিক্ষিত হলে আপনার আমার ছেলে আর গিয়ে ভোটের জন্য মারামারি, হানাহানি, খুনোখুনি,
বুথ দখল, বুথ জ্যাম, এ কাজ আর করবে না। কারণ জানে মারতে গিয়ে যদি মারা যায়, আপনার আমার বাড়ির সন্তানের হাতে যদি শিক্ষা থাকে, তার যদি বই পেন খাতা থাকে, তারা কি দেখবে? মারতে গিয়েছি ওকে, অজ্ঞাতে লেগে মারা গেলে 302 ধারায় কেস খাবো। 302 ধারায় কেস খেলে কি হবে? আর জেল থেকে বাইরে বার হব না, মায়ের হাতের ভাত আর ঘরে খেতে পাওয়া যাবে না। তাহলে মারামারি হানাহানি দিকে তারা যাবে না। আর যেদিন মারামারি হানাহানি করে, তাহলে শুভেন্দু অধিকারীরা জিতবে কি করে? সুকান্ত মজুমদাররা জিতবে কি করে? দিলীপ ঘোষেরা জিতবে কি করে? অভিষেক বাবুরা জিতবে কি করে? তারা জেতার জন্য, তারা এমপি এমএলএ হওয়ার জন্য আপনার আমার ছেলেদের হাত থেকে, আপনার আমার পরিবারের সন্তানগুলোর হাত থেকে বই পেন খাতা কেড়ে নিচ্ছে। তাই বলবো আপনাদেরকে, এই অপদার্থ বিজেপি সরকার, জুমলাবাজের বিজেপি সরকার সবকা সাথ সবকা বিকাশ বললেও আদানি আম্বানিদের সাথ দিচ্ছে, আর গুজরাটের বিকাশ করছে, বাংলাকে তারা বিমাতৃসুলভ আচরণ করছে। বাংলার যে 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে চলেছে, একবারের জন্য শুভেন্দু অধিকারীর মুখে কোনো আওয়াজ শুনলাম না, এটা বন্ধ হতে দেওয়া যাবে না, এটা বলতে শুনলাম না। না সুকান্ত মজুমদার, না মোদী, অমিত শাহ বারবার বাংলাতে এসছে, অনেক কথা বললেও, অনেক ডায়লগ দিলেও পশ্চিম বাংলার 8,500 শিক্ষা প্রতিষ্ঠান কোনোভাবেই বন্ধ করতে দেওয়া যায় না, এ কথা কিন্তু তাদের মুখে শুনলাম না। কারণ তারাও জানে এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হচ্ছে, যেখানে আদিবাসীরা বেশি থাকে, দলিতরা বেশি থাকে, মুসলমানরা বেশি থাকে, সেই সমস্ত এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে। আর দলিত, আদিবাসী, মুসলিম, পিছিয়ে বর্গের মানুষেরা যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যায়, তাহলে মোদীদের, এই বিজেপিদের, এই শুভেন্দুদের, এই সুকান্তদের বিভাজনের রাজনীতিতে তাহলে আর পা দেবে না, তাহলে ওরা ক্ষমতায় আর থাকতে পারবে না। তারাও চাইছে এই দলিতের সন্তান, আদিবাসীর সন্তান, মুসলমানদের সন্তানগুলো অশিক্ষিত হয়ে থাকুক। ওই জন্য এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে এই তৃণমূলের সরকার, তার বিরোধিতা করছে না। তাই ভাবুন আপনারা, মায়েরা ভাবুন, কাকে ভোটটা দেবেন? আপনারা ভোট দিয়ে যদি আমাদেরকে পার্লামেন্টে পাঠান, খামচিহ্নকে পার্লামেন্টে পাঠান, খামচিহ্ন পার্লামেন্টে গিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের জন্য চিৎকার করবে। আপনারা অনেকে হয়তো শুনেছেন বা অনেকে হয়তো জানেন না, পশ্চিমবাংলার আইনসভার মধ্যে আমি একজন বিধায়ক, আমি বারবার এই 8,500 শিক্ষা প্রতিষ্ঠানের বিরোধিতা করে গিয়েছি। এ কর্ণপাত করছে না হয়তো, আমি আপনাদের কাছে বলবো, এই কণ্ঠকে শুধুমাত্র পশ্চিম বাংলার মধ্যে সীমাবদ্ধ করে রাখতে চাইছি না, আমরা আমাদের কণ্ঠকে দেশের আইনসভার মধ্যে পাঠাতে চাইছি। তাই পশ্চিম বাংলার আইনসভাতে নওশাদ সিদ্দিকী চিৎকার করবে, দেশের আইনসভাতে আখতার রহমান বিশ্বাস চিৎকার করবে, মধ্যখানে জনগণ আছে, তাদেরকে নিয়ে আন্দোলন সংগঠিত করব। এই মমতা ব্যানার্জি সরকার 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার আর সাহস দেখাতে পারবে না, আর সাহস দেখাতে পারবে না। তাই বন্ধুগণ, ভাবুন, ভোট দেওয়ার আগে একটু ভাবুন। অনেকে অনেক কথা বলবে, মিষ্টি মিষ্টি করে ভোটটা নিয়ে নেবে, বিপদে কাউকে পাওয়া যাবে না। যখন 2019 সাল সিএএ নিয়ে যখন বলেছিল, সিএএ করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে, এই বসিরহাটের মানুষের, এই মিনাখার মানুষের, এই হাড়োয়ার মানুষের, এই আপনার বাদুড়িয়ার মানুষরা চিন্তিত হয়ে গিয়েছিল, তখন কোনো কিন্তু দিদি দাদা আপনাদের পাশে দাঁড়ায়নি, নাটক করেছে, ক্যাকা ছিচি করে করেছে প্রোগ্রাম ডেকে, কিন্তু সুপ্রিম কোর্টে কেউ যায়নি। সেই সময় আপনাদের হয়ে সুপ্রিম কোর্টে আমি নওশাদ সিদ্দিকী লড়াই করেছিলাম, আপনাদেরকে দেশ থেকে না কেউ তাড়াতে পারে। তাই সময় এসেছে, একটু ভেবে চিনতে ভোটটা দেবেন। মিষ্টি মিষ্টি কথা বলে ভোটটা নিয়ে নেবে, সেইটাই গলে যাবেন না। আপনারও একে কথা বলবে, আপনারা এই লড়াইটাকে শেষ পর্যন্ত করবে, সেটা ভাবুন, তারপরে আপনাদের মূল্যবান ভোটটা আপনারা দেবেন। আমি জোর করব না, রাতের অন্ধকারে 2,000 টাকা বিরিয়ানির প্যাকেট দিয়ে আমি ভোট চাইবো না। তবে এটা আমি অনুরোধ করব, যদি রাতের অন্ধকারে 2,000 টাকা বিরিয়ানির প্যাকেট নিয়ে কেউ ভোট চাইতে আসে, 2,000 টাকার বিরিয়ানির প্যাকেটটা নিয়ে নেবেন, আর সকাল সকাল কি করবেন, চুপচাপ ইভিএম মেশিনের 5 নম্বরে ছাপটা দিয়ে দেবে। হবে তো নাকি ভাই? গরম হচ্ছে বুঝতে পারছি, আমারও হচ্ছে, কিন্তু না বললে নয়, একটু বলতে হবে। আমি পশ্চিমবাংলার বিধানসভার মধ্যে, মমতা ব্যানার্জিরা তো সবসময় বলে যে মুসলমানের উপকার করতে হবে, অনেক উপকার করেছি, আদিবাসীর অনেক উপকার করেছি, দলিতের অনেক উপকার করেছি। আমি শ্রমজীবী মানুষদের সন্তানদের কথা ভেবে আমি পশ্চিমবাংলার বিধানসভাতে মাননীয় শিক্ষামন্ত্রীকে বলেছিলাম, আর আমি তথ্য নিয়ে দেখেছি, যারা নেতা আছে দেখবেন তাদের ছেলে মেয়েগুলোকে
সব বেসরকারি স্কুলে পড়ায়। কোনো নেতার ছেলে সরকারি স্কুলে পড়ে? একটু জোরে বলেন। এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের কজনের ছেলে বেসরকারি স্কুলে পড়ে? একটু হাত তুলবেন। কেজি স্কুলে, মানে টাকা দিয়ে পড়াতে হয়, ইংলিশ মিডিয়ামে। তুমি ইংলিশ মিডিয়ামে পড়ো? আচ্ছা, একজন দুজন। আর কি আছে? এতগুলোর মধ্যে 2-3 জন হাত তুলেছে সরকারি স্কুলে পড়ে না, বেসরকারি স্কুলে পড়ে। বাকি সবার, যারা এতজন এখানে আছেন, সবার ছেলে মেয়েগুলো কোথায় পড়ে? সব সরকারি স্কুলে পড়ে। প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুল, তাই তো? কলেজে আমি এখন যাচ্ছি না অত দূরে। তো বলুন, সবার আজকে গিয়ে কিন্তু একটু ট্রাই করে দেখবেন। কটা বাজে দেখো তো? সবাই গিয়ে একটু ট্রাই করে দেখবেন। আচ্ছা, এগুলো বলছি কি খারাপ লাগছে নাকি? এইগুলোর জন্যই ভোটাভুটি। ভোটটা কেন দেবেন এটা ভাবতে হবে। আপনার সমস্যাটা দূর করার জন্যই ভোট দেওয়া। এই জন্যই আপনাদের এগুলো বলতে এসেছি। আপনার যে সমস্যা, আপনার ছেলে যে স্কুলটাতে পড়ে সেই স্কুলে টিচার নাই, টিচার কিভাবে আসবে, ওই জন্যই ভোট দেন। এইটাই আমি জন্য আপনাদের বলছি। তো সবার আজকে গিয়ে বাড়িতে গিয়ে ট্রাই করবেন, যেটা বললাম। দ্বিতীয় কথা হচ্ছে, নেতাদের ছেলেরা কি হয় সরকারি স্কুলে পড়ে? নেতাদের ছেলেরা সরকারি স্কুলে পড়ে না, বেসরকারিতে পড়ে। কেন? যে এখন নেতা, তার দাদু নেতা ছিল। আর আপনি এখন আপনার দাদুকে একটু দেখুন। আপনার দাদু ওদের দাদুদের হয়ে লড়াই করেছে, মারামারি করেছে, হানাহানি করেছে, বুথ দখল করেছে, কেস খেয়েছে, কবরে গেছে, শ্মশানে গেছে, ধ্বংস হয়ে গেছে। আপনার বাবাগুলোকে দেখুন, ওদের বাবাদের হয়ে লড়াই করেছে, মারামারি করেছে, বুথ দখল করেছে, কেস খেয়েছে, কবরে গেছে, শ্মশানে গেছে, ধ্বংস হয়ে গেছে। এখন আমাদেরকে এটা করাচ্ছে। এবার আমাদের পরের প্রজন্মগুলোকে, আমাদের বাড়ির ভাইপো ভাগনা ভাইজিদেরকে, আমাদের ছেলেগুলোকেও ওদের ছেলেদের হয়ে যাতে লাঠিয়াল বাহিনী করে রাখা যায়, সেই জন্য কি করছে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে বন্ধ করে দিচ্ছে। তাই আপনাদের বলবো, যারা আমাদের ছেলেকে, ওদের নেতা এখন ওই নেতাদের পরের প্রজন্মের গুলোর জন্য নেতা তাদের ছেলেকে বানাবে, আর আমরা লাঠিয়াল আমাদের ছেলেগুলোকে আবার লাঠিয়ালে বানাবে, তাদেরকে একটা ভোট দেবেন? তাদেরকে একটা ভোট দেওয়া যায়? একটা ভোট তাদেরকে দেওয়া যায় না। কারণ তারা সুকৌশলে আপনার ভাইপো আমার ভাগনাকে ধ্বংস করে দিতে চাইছে, শিক্ষা দিচ্ছে না। তাই বন্ধুগণ, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, যদি চান সঠিকভাবে সরকার পরিচালিত হোক, আপনি আপনার অধিকার ফিরে পান, তাহলে বলবো আগামী জুন মাসের 1 তারিখে ইভিএম মেশিনের 5 নম্বরে বোতাম দিবে, খামচিহ্নকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান। আপনাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হতে চলেছে, এর বিরোধিতা করব। সাথে সাথে আমি আপনাদের শুধু একটা উদাহরণ দিয়ে আমি অন্য বিষয়ে যাব। উদাহরণটা এটাই, উদাহরণ নয়, বাস্তব ঘটনা আপনাদের বলি। আমি লক্ষ্য করে দেখেছি, নেতার ছেলেগুলো সব বেসরকারি স্কুলে পড়ে, আর ভোটারদের ছেলেরা সরকারি স্কুলে পড়ে। নেতাদের ছেলেগুলো কি হয়, ক্লাস 1 থেকে কম্পিউটার এডুকেশন পেয়ে যায় বেসরকারি স্কুলে, আর ভোটারদের ছেলেরা ক্লাস 5-এ হাই স্কুলে গেলেও সব স্কুলে কম্পিউটার এডুকেশন নাই। আমি ধরে নিচ্ছি তাও আছে, সব স্কুলে নাই। তর্কের খাতিরে বোঝানোর জন্য বলে দিলাম। তাহলে একটা ভোটারের ছেলে যখন ক্লাস 5-এ উঠলো, আর একটা নেতার ছেলে যখন ক্লাস 5-এ গেল, দুটো ছেলেই, ও ক্লাস 1 থেকে কম্পিউটার এডুকেশন পেয়েছে, আর আপনার ছেলে ক্লাস 5-এ যে পেতে পারে। তাহলে অলরেডি নেতার ছেলে থেকে আপনার ছেলে 4 বছর পিছিয়ে গেল তো, কম্পিউটার এডুকেশনে পিছিয়ে গেল তো নাকি? তো এই যে বৈষম্যতা দূর করা দরকার। আমি পশ্চিমবাংলার আইনসভার মধ্যে ভোটারদের ছেলেদের কথা ভেবে, ভ্যান চালকের ছেলের কথা ভেবে, ডে মজুর যারা, ডে লেবার যারা, তাদের ছেলেদের কথা ভেবে, কৃষকদের ছেলেদের কথা ভেবে, ইট ভাটা শ্রমিকের ছেলেদের কথা ভেবে, দিন আনে দিন খায় যারা, তাদের ছেলে মেয়েদের কথা ভেবে পশ্চিমবাংলার আইনসভাতে অপদার্থ মুখ্যমন্ত্রীকে, ব্যর্থ শিক্ষামন্ত্রীকে বলেছিলাম, পশ্চিম বাংলার ছেলে মেয়েদের স্বার্থে, পশ্চিম বাংলার শ্রমজীবী মানুষের পরিবারের স্বার্থে ক্লাস 1 থেকে আমাদের এই গরিবের বাচ্চাগুলোকে কম্পিউটার এডুকেশন দিতে হবে। আমি চিৎকার করেছিলাম, কোনো শুভেন্দু অধিকারী কথা বলেনি, কোন অভিষেক বাবু কথা বলেনি। খোঁজ নিলে দেখা যাবে অভিষেক বাবুর পরিবারের ছেলে মেয়েগুলো বেসরকারিতে পড়ছে, শুভেন্দু বাবুর পরিবারের ছেলেগুলো বেসরকারিতে পড়ছে। তারা তো এদের দুর্দশার দুঃখের কথা বুঝবে না। বুঝবো কি? আমি আমার ভাই ভাইপোগুলোই তো আজকে অশিক্ষিত করার চেষ্টায় চক্রান্ত করছে। তাই আপনাদের বলবো, আপনাদের জন্য লড়াইটা খামচিহ্ন করছে। এবার আপনি বলতে পারেন তো হয়নি, কম্পিউটার এডুকেশন দেয়নি তো। হ্যাঁ দেয়নি একা বলে, হয়তো আমার সাথে যদি সাথ মেলান,
একদিকে দিল্লিতে চিৎকার হবে, একদিকে কলকাতায় চিৎকার হবে, মধ্যখানে গার্জেনরা চিৎকার করবে। দিল্লি সরকার, ভারত সরকার আর পশ্চিমবাংলা সরকার করতে ব্যর্থ হবে। শুধুমাত্র পশ্চিমবাংলা নয়, সারা ভারতবর্ষের বাচ্চাগুলোর জন্য, গরিব খেটে খাওয়া মানুষের সন্তানগুলোর জন্য প্রাইমারি সেকশন থেকে কম্পিউটার এডুকেশন চালাতে বাধ্য হবে তখন, যদি আমরা এমপি পাঠাই দিল্লিতে। এবার আপনাদের উপর নির্ভর করছে আপনারা কি করবেন না করবেন। আমি জোর জবরদস্তি করব না, আমি জোর জবরদস্তি করবো না আপনাদেরকে। বন্ধুগণ, শেষের দিকে এসেছি, আমার আবার আরও 2-3টে প্রোগ্রাম আছে। শুধু আপনাদের কাছে একটা আমি অনুরোধ করব, অনুরোধটা এটাই, ভোট দেওয়ার আগে একটু ভাববেন। ইতিপূর্বে আপনারা 17 বার ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছেন। পার্লামেন্টে কি হয়েছে গিয়ে, এমপি মহাশয়দের, এমপি মহাশয়াদের মাইনে পেয়েছে আর 5 বছর শেষে মোটা অংশের পেনশন পাচ্ছে, আর ভোটাররা ক্রমশ তলনিতে চলে যাচ্ছে। তাই ভাববেন, এখানে কংগ্রেস আর বামপন্থী বন্ধুদের নাকি জোটে প্রার্থী হয়েছে, ভালো কথা। ইতিপূর্বে কংগ্রেস বা বামপন্থীরা এখান থেকে জিতেছে, তারা পার্লামেন্টে গিয়ে এই বসিরহাটের লোকসভার মানুষের কটা কথা বলেছে, সেই তথ্যটাও বামপন্থী বন্ধুদের কাছ থেকে চাইবেন, তাদেরকে বলবেন। আর একটা কথা, সত্যিকারের অর্থে কিন্তু জোট হয়নি, শুধু জোটের নামে ঘোট পেকিয়েছে। যদি সত্যিকারের জোট হয়, বলবেন আখতার রহমান বিশ্বাসের হয়ে নওশাদ সিদ্দিকী আর ভোট প্রচার করবে না বলে দিয়েছে। শুধুমাত্র রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধীকে বসিরহাটে নিয়ে এসে একটা জনসভা করে এটা প্রমাণ দিক যে সত্যিকারের অর্থে কংগ্রেস, তৃণমূল, কংগ্রেস আর সিপিএম, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে। জোট হয়েছে তোদের বলছে, জোটের নামে ঘোট হয়েছে। জোট করে এরা বিজেপি আর তৃণমূলকে বকলমের সহযোগিতা করছে, আইএসএফ এর ভোটগুলোকে কাটার চেষ্টা করছে। তাই বন্ধুগণ বলবো, সিপিএম এর বন্ধু, কংগ্রেসের বন্ধুরা যদি প্রশ্ন করে আমাদের সম্পর্কে কোনো কথা বললে উত্তর ওদেরকে একটাই দেবেন, আগে তোমরা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী, এই 3 জন গান্ধী পরিবারের মধ্যে কাউকে নিয়ে এসে বসিরহাটে নিরাপদ সর্দারের সমর্থনে একটা জনসভা করাও, তাহলে বুঝতে পারবো রাহুল গান্ধী তথা কংগ্রেসরা এবং তোমরা চাইছো সত্যিকারের অর্থে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছো। দেখবেন পারবে না, কারণ এরা তো বিজেপি তৃণমূলকে এক প্রকার এরা মাইলেজ দিচ্ছে, আইএসএফ এর ভোট কাটার এরা চেষ্টা করছে। কারণ এটা জানে যদি আইএসএফ এর একটা এমপি পার্লামেন্টে যায়, যেভাবে একটা এমএলএ রাজ্যের আইনসভার মধ্যে গেছে, বাকি 293টাকে বুঝিয়ে দিচ্ছে যে কারা এসেছে পার্লামেন্টের মধ্যে, তো আর একটা যদি চলে যায় বিপদ হয়ে যাবে। এদের রাজনীতির কারবার বন্ধ করে দেবে। এরা দলিত, হিন্দু, মুসলমান, আদিবাসীদের রাজনীতি করে, নোংরামি করছে রাজনীতির নামে, সেটা বন্ধ করে দেবে। মানুষের হয়ে কথা বলতে কিভাবে হয়, পশ্চিম বাংলার ভাঙড়ের বিধায়ক সেটা বলছে বিধানসভার মধ্যে, বিধানসভার বাইরে। আর বসিরহাট থেকে যদি চলে যায় পার্লামেন্টে, আখতার রহমান বিশ্বাস যখন বলবে, পশ্চিমবাংলার বিধানসভার তো আর ভিডিও নাই কি বলছে, কিন্তু পার্লামেন্ট টিভি আছে, সবটা দেখতে পেয়ে যাবে, এদের রাজনীতির কারবার বন্ধ হয়ে যাবে। ওই জন্য সুকৌশলে আমাদেরকে আটকানোর চেষ্টা করছে। আমি শুনছিলাম আমার এখানকার তৃণমূলী বন্ধুরা নাকি বলেছে এজেন্ট 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 নাকি বসবে না। তবে আমি একটা কথা বলবো, এখানে ও দিন গুজার গিয়া, শুধু এটুকুই বলবো, ও দিন গুজার গিয়া। সন্দেশখালীর বাঘ এখন কি করছে দেখেছেন তো, পিজন ভ্যানে কাঁদছে। শিবু উত্তম যারা রাত্রে মায়েদেরকে ডেকে পিঠে বানাতো, তারা এখন ভাত খাচ্ছে আর মনে করছে কি অপরাধ করেছে, কবে যে ওরা বাইরের ভাত খাবে কোনো গ্যারান্টি না। তাই আপনাদের বলবো, আপনাদের এলাকার যে সমস্ত চারানার নেতারা দাদা দিদিদের কথা শুনে হই হই করছেন, শুধু তাদেরকে বলছি, সতর্কবার্তা দিচ্ছি, আগামী দিনে কিন্তু হয়তো শিবু উত্তমদের পাশে আপনাদের জায়গা হবে যদি অন্যায় করেন। ন্যায়ভাবে চলুন, ন্যায়ভাবে চলুন। শুধু এটুকুই বলে দিচ্ছি, ভাঙড়ের স্বঘোষিত বাদশাহ আরাবুল ইসলাম এই আইএসএফ এর পেনের খোঁচাতে কিন্তু জেলের ভাত খাচ্ছে। এখন বলছে গোষ্ঠীদ্বন্দ্ব হ্যান ত্যান কি আছে বলতে পারবো না, প্রথম অ্যারেস্ট আইএসএফই করিয়েছিল। দ্বিতীয় কথা বলছি, শওকত মোল্লার সময় হয়ে এসেছে, মামলা চলছে, ওকে আগামী দিনে ব্যাটাকে জেলের ভাত খাওয়াবো। আর আপনার পাড়ার চারানার নেতা দাদা দিদিদের কথা শুনে যদি হই হই করে, তাকেও বুঝে নিতে পারবো আইনের মাধ্যমে। অনুরোধ এটাই, কেউ আইন হাতে তুলে নেবেন না। আমি আপনাদের শুধু বলতে পারি এইটুকুই, ওরা কাজ করতে পারে, ভোটের আগের দিন রাত্রে হই হই করতে পারে কিছু বাইক বাহিনী নিয়ে। তবে একটা কথা, বাইরেকারের ভোটার ওইখানে না ঢুকলেই আপনারা ধরে প্রশাসনকে খবর দেবেন, রাখবেন। ভোটের দিন, ভোটের আগের দিন বাইরেকারের ভোটার কেন হই হই করবে? 48 ঘন্টা আগে ভোটের ক্যাম্পেইন সব শেষ হয়ে যায়, বাইরের লোক আসার কোনো প্রশ্নই আসছে না। আর দ্বিতীয় হচ্ছে, ওই রাত্রে হই হই করবে, ওদের
ফাঁদে পা দেওয়ার দরকার নাই। সকাল হবে, এজেন্ট বুথ ফর্ম নিয়ে বুথে চলে যাবেন। কেউ ডিস্টার্ব করলে আমাদের নেতৃত্বদেরকে ফোন করবেন। আমরা প্রশাসন ইসিআইকে দিয়ে, প্রশাসনকে দিয়ে কিভাবে আবার এজেন্টকে বসাতে পারি সেটা আমরা বুঝে নেব, আপনাদেরকে চিন্তা করতে হবে না। শুধু ভয় পাবেন না, ওদের কাছে শুধু কি জানেন, ভয়টাকে যদি আপনি জিততে পারেন আপনি রাজা। ওদের প্রধান অস্ত্র হচ্ছে আপনার মনের ভয়, আর ওরা সব থেকে বড় দুর্বল। ওদের মতো দুর্বল পৃথিবীতে দুটো নাই। ওদের শুধু জয় করছে বা যতটুকু টিকে আছে আপনার মনের মধ্যে ভয়টাকে ওরা ঢুকাতে পেরেছে বলে। একবার ভয়টাকে কাটিয়ে দেন, সব এক একটা নওশাদ সিদ্দিকী হয়ে উঠবেন, এক একটা বিশ্বজিৎ মাইতি হয়ে উঠবেন। ভয়টা একবার কাটা। আমার ভয় কেটে গেছে, জেল খেটে নিয়েছি একবার, টোটাল ভয় কেটে গিয়েছে। তাই বলবো ওদের ভয় পাওয়ার দরকার নেই। ও আগের রাতে একটু হই হই করবে, ওসব ভাববেন না। ও পাড়া ছাড়ানোর নেতা। আপনারা যাবেন, সকাল সকাল যাবেন, গিয়ে এজেন্টে বসে যাবেন। আর ভোটারদের বলবো যে চুপচাপ লাইন দিয়ে দলবদ্ধভাবে যে ভোটটা দিয়ে চলে আসবেন। যদি ভোটে অসুবিধে কেউ আটকায় রাস্তায়, আমাদের নেতৃত্বরা আছে, নেতৃত্বদের মাধ্যমে আমাদের লোকসভা নেতৃত্বদের কাছে খবর পৌঁছে দেবেন। আমরা কিউআরটি টিম থেকে শুরু করে প্রশাসনকে দিয়ে, প্রয়োজনে আপনারা এক জায়গায় 200-250 করে ভোটার জমায়েত হবেন, প্রশাসনকে দিয়ে সেই ভোটটাকে আমরা গার্ড করে নিয়ে গিয়ে ভোট দিয়ে যাবো, আবার গার্ড করে বাড়িতে এখানে পৌঁছে দেবো। সেই দায়িত্বটা আমরা নেব। এখানে আপনাদের রুজি রুটি কি সব থেকে বেশি, কি কাজের সাথে যুক্ত আপনারা? হ্যাঁ, সেলাই কাজ। আচ্ছা, বিড়ি বাঁধা। ও, সব রকমই আছে। আমি শুধু সেলাইয়ের কথা বলি, টাইমটা অন্য জায়গায় ভাই চলে যাব। হ্যাঁ, সেলাইয়ের কথা বলি আমি। আজকে এখানকার যিনি বিদায়ী এমপি ছিলেন, তার কাজ কি ছিল? পার্লামেন্টে গিয়ে মিনিস্টারকে বলা যে আমাদের ভেবিয়ার বসিরহাটের দর্জি শ্রমিকদের সেলাই করা কাপড় যাতে বিদেশে বিক্রি হয় তার ব্যবস্থা করা। আপনারা জানবেন, গুগলে সার্চ করলে পাবেন, বাংলাদেশের টাকার এখন মান বেড়ে যাচ্ছে। কারণ কি জানেন? বাংলাদেশে এখন ডলার ঢুকছে। কি জন্য? বাংলাদেশ গার্মেন্ট শিল্পে অনেক এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের কাপড় এখন সারা পৃথিবীতে যাচ্ছে। অপদার্থ এমপি, তার কাজ ছিল পার্লামেন্টে গিয়ে বলা এই ভেবিয়ার দর্জি শ্রমিকদের সেলাই করা কাপড় আমেরিকা, রাশিয়া, লন্ডন, ব্রিটেন, জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, স্পেন, সুইজারল্যান্ড, পৃথিবীর উন্নত মান দেশগুলোতে এখানকার সেলাই করা কাপড় যাক। যদি এখানকার সেলাই করা কাপড় ওই পৃথিবীর ওই উন্নত মান দেশগুলোতে যেত, যদি ওখানে গিয়ে বিক্রি হয় এখানকার সেলাই করা কাপড়, তাহলে ওখান থেকে ডলার আসবে। ডলার আসলেই আমার এখানকার ভেবিয়ার দর্জি শ্রমিকদের হাতে টাকাটা বাড়বে। কিন্তু অপদার্থ ব্যর্থ এমপি মহাশয় কিছু করেনি। তাই বলবো, আপনারা যদি ভোট দিয়ে আমাদের পার্লামেন্টে পাঠান, আপনাদের দুর্দশার কথা আমরা ভুলে যাচ্ছি না। আজ থেকে 6 বছর 8 বছর আগে যদি দেখি, সপ্তাহে গেলে কম করে 4-5 হাজার টাকা ইনকাম করতেন একজন সেলাই করে, কাপড় সেলাই করে। কিন্তু দুঃখের বিষয়, এখন মেহনত বেশি করতে হচ্ছে, সপ্তাহে 2000 টাকা ইনকামটাও অনেক দুঃসাধ্য হয়ে উঠছে। ভুল বলছি নাকি ভাই? কারণ আজকে কি হচ্ছে? আজকে আমাদের পলিসি তৈরির অভাব। তাই পলিসি অ্যামেন্ডমেন্ট করতে হবে, নতুন পলিসি সংযোজন করতে হবে। পার্লামেন্টে গিয়ে খামচিহ্ন চিৎকার করবে এই ভেবিয়ার দর্জি শ্রমিকদের জন্য, যে ভারত সরকারকে পলিসি আনতে হবে। বিদেশের সরকারগুলোর সাথে, দুবাই থেকে শুরু করে, সৌদি থেকে শুরু করে উন্নত মানের দেশগুলোর সাথে ভারত সরকারকে চুক্তি করতে হবে। এই ভেবিয়ার, এই পশ্চিম বাংলার কাপড় সারা পৃথিবীতে যাতে বিক্রি হয় তার ব্যবস্থা ভারত সরকারকে দায়িত্ব নিতে হবে। এই চিৎকারটা করে, এইটাই তো কাজ তার কাজটা কি? এমপির কাজটা কি? আমার ভোটার এখন দিনের শেষে কম ইনকাম করছে, আমার ভোটারের হাতে কিভাবে টাকা আসে, সেইটা যেখানে টাকা আসার আলোচনা হবে সেই জায়গায় গিয়ে বলা। আলোচনার জায়গাটা হচ্ছে কি? পার্লামেন্ট, সেখানে গিয়ে বলা। তাই বন্ধুগণ, আপনাদের বলবো, এই ধরনের অনেক কিছু আছে, আগামী দিনে শুনো সময় আসলে অবশ্যই বলবো। শেষ কথা বলবো, আচ্ছা, কোনোদিন মোহাম্মদ সেলিম, ফিরহাদ হাকিমের লড়াই হতে দেখেছেন? অভিষেক ব্যানার্জি, শুভেন্দু অধিকারীর লড়াই হতে দেখেছেন? বিমান বসু, মমতা ব্যানার্জির লড়াই হতে দেখেছেন? সুজন চক্রবর্তী, অধীর রঞ্জন চৌধুরী, দিলীপ ঘোষ, কুণাল ঘোষ, সুকান্ত মজুমদার, এদের লড়াই হতে কোনোদিন দেখেছেন? দেখিনি। কিন্তু লড়াইটা কার দেখছি? সেই দাদুর আমল থেকে হয়েছে। দাদুর কাঁধে হাত দিয়ে দিয়েছিল নেতা, দাদিকে যে বলছে ওই জামাটা খুলে বলছে, শার্টটা খুলে বলছে এটা ধুবি না, দাদা হাত দিয়েছে, টাঙিয়ে রেখে দিয়েছে। ও এই করেছে শুধু নেতাগুলো, আমাদের সাথে করেনি।
একবার কাঁধে হাত দিয়ে দিয়েছে, ওরে বাবা, দাদা আমার কাঁধে হাত দিয়ে দিয়েছে। দাদা বলেছে ওই কর, তো ও ডবল করে দিয়েছে, জান দিয়ে দিয়েছে দাদার জন্য। সে দাদা আমাদেরকে কিছু করেনি, শুধু বোকা বানিয়েছে। আর কি হয়েছে, কি বলেছে? 1952 সাল থেকে ভোট দিচ্ছেন আমরা দেশবাসী স্বাধীন ভারতে। 1952 সাল থেকে ভোটাভুটি হয়েছে, শুধু এই ধরনের স্লোগান চলেছে, কি লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। 1952 সাল থেকে এই ধরনেরই স্লোগান চলছে, এখনো চলছে। শুনতে খুব ভালো লাগে, কিন্তু লড়াইটা কে করছে আর কে বাঁচছে? শ্রমজীবী মানুষ লড়াই করছে, যার দিনে 300 টাকা ইনকাম। এই সকাল হলে যদি বৃষ্টি হয়, সে চিন্তিত, কারণ ভ্যানটা নিয়ে বেবিয়া চৌমাথায় গেলে, তাহলে দুটো প্যাসেঞ্জারকে তুললে, কিছু মালপত্র কারো বাড়িতে পৌঁছে দিলে যে ইনকামটা হবে, সেটাই চাল ডাল তুল কিনবে, তার ছেলে পরিবারের মুখে খাবার তুলে দেবে। যদি বৃষ্টি হয়, সে চিন্তায় পড়ে যায়। এই আমাদের অবস্থা। আর বড় লোকের নেতাদের ছেলেদের দেখবেন বৃষ্টি হলে বারান্দা থেকে বসে ভিডিও করে বলে, আহ কি রোমান্টিক ওয়েদার। ভুল বলছি নাকি? ভোটারদের বৃষ্টি হলে আল্লাহ কি হবে রে, ভগবান কি হবে রে, যে যাকে ভালোবাসে, যে যাকে মানে, তাকে ডাকতে শুরু করে দেয়। আর নেতাদের ছেলেগুলো ও বারান্দাতে বসে সুন্দর করে ভিডিও তুলে বলবে রোমান্টিক ওয়েদার। আমি বক্তব্য এখানেই। আমরা কোনোদিন দেখলাম না বড় বড় নেতাদের মধ্যে লড়াই হতে, বরঞ্চ কি দেখলাম, যে শুভেন্দু অধিকারী বলেছিল যে আপনার তৃণমূলকে টাইট করব, তৃণমূলকে টাইট করব, ডিসেম্বর মাস দেখাচ্ছিল, সেই শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জি এমন টাইট করে দিল, ডেকে চা খাইয়ে, আর কোনো কথা বলে না মমতা ব্যানার্জি বিদ্বেষী অর্থে। মমতা ব্যানার্জিকে টাইট করবে বলেছিল সেই মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী বিজেপির নেতাকে ডেকে চা খাওয়াচ্ছে, কোনো লড়াই নাই। সিপিএম এর নেতা সুজন চক্রবর্তী আপনার তৃণমূলের চাকরি চোর নেতা পার্থবাবুর সাথে এসি রুমে বসে এক টেবিলে গল্প করছে, কোনো সমস্যা নয়। পার্থ চ্যাটার্জি থেকে সাথে লড়াই কথা বলছে, কোনো নয়, ঝামেলা নাই। দিলীপ ঘোষ বিজেপির নেতা, সুকান্ত মজুমদার বিজেপির নেতা, কুণাল ঘোষ তৃণমূলের নেতা, তারা এক জায়গায় বসে কেক কাটছে এসি রুমে, তাদের মধ্যে কোনো লড়াই নাই। এই কদিন আগে তন্ময় বাবু বরানগর উপনির্বাচনে সিপিএম এর পক্ষ থেকে দাঁড়িয়েছে, সজল বাবু বিজেপির পক্ষ থেকে দাঁড়িয়েছে। দুজন দুজনকে যে দেখা হয়েছে, ঈদে যেমন আমরা মিলি না, অনেক মুসলমান সমাজের মানুষ ঈদে মিলে, তো সে ঈদের মতো কোলাকুলি করছে। আবার বলছে তন্ময় বাবু, আমার ছোট ভাইটা কালো হয়ে গেছে। তাদের মধ্যে কোনো হানাহানি মারামারি নাই, আমি চাইছিও না। আর মারামারিটা কোথায়? বুথ স্তরে। কে আইএসএফ করে, কে তৃণমূল করে, কে সিপিএম করে, কে বিজেপি করে, কে কংগ্রেস করে, কে কার মেরে মাথা ফাটাবে, কে কার ঠাং ভাঙবে, কে কার নামে মিথ্যা কেস দেবে, এই নিয়ে তারা পড়ে আছে। বুঝতে পেরেছেন কি বলছি? তাহলে লড়াইটা কাদের মধ্যে হচ্ছে? বুথ স্তরে সাধারণ মানুষের মধ্যে লড়াই হচ্ছে। আমি একটা অনুরোধ করব আপনাদের কাছে, আজকের পর থেকে যদি কেউ আপনাদের বলে এই মারামারি হানাহানিতে জড়াতে, আপনারা তাদেরকে কি বলবেন? দাদা দিদি, 1952 সাল থেকে আমার দাদুকে এইরকমভাবে লড়িয়েছো, আমার দাদু ধ্বংস হয়েছে, আমার বাবাকে এইরকমভাবে লড়িয়েছো, আমার বাবা ধ্বংস হয়েছে, আমাকে লড়িয়ে আমার ছেলেদেরকে আর ধ্বংস করতে যেও না, আর লড়াইয়ে আমরা জড়াবো না। তারপরেও যদি বলে যে করতে হবে সেই করতে হবে, আপনারা কি বলবেন? এবার একটু সাঁড়ে সাঁড়ে লড়াই হোক, আমরা একটু দেখতে চাই। পারবেন তো বলতে? আর তারপরে একটা স্লোগান দেবেন। ওরা বলে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আমি একটু ঠিক উল্টে দিয়েছি, নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। 1952 সালে জনগণের লড়াই লাগিয়ে দিয়েছো, আর তোমরা উপরে বসে মজা দেখেছো। এবার জনগণকে বলতে হবে সাঁড়ে সাঁড়ে লড়াই করো, আমরা উপর থেকে একটু দেখবো। কারো খারাপ লাগছে নাকি? খারাপ লাগছে? এইগুলো বলি আমি খারাপ হয়ে যাই, আমি বিজেপির দালাল, আমি মুসলমানদের দল, আমি সাম্প্রদায়িক, আমি মৌলবাদী, আমি 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 ভুল বলছি নাকি ভাই? এটা আপনাদের ভাবতে হবে। কত আর লড়াই করবেন? পিঠের চামড়া তো তুলে দিল মেরে মেরে। যাদের জন্য মার খেলেন আর যে মারলো, দুজনকেই দেখুন তো, কেউ শান্তিতে নাই। যে মারলো তার ছেলেটাও সরকারি স্কুলে যাচ্ছে, আর যে মার খেলো তারও ছেলেটা সরকারি স্কুলে যাচ্ছে। দুটো ছেলেই কিন্তু মূর্খ হয়ে বাড়ি ফিরছে। আর যে দাদার জন্য মার খেলেন আর ও যেই দাদার জন্য মারলো, সেই দাদারা এসি রুমে বসে চা খাচ্ছে একসাথে। একটু ভাবার টাইম এসেছে। তাই আমি বলবো, অনুরোধ করব যে আজকের পর থেকে কোনো মারামারিতে জড়াবেন না। যার যাকে ভালো লাগবে ভোট দেবে। ভালো লাগলে ইভিএম মেশিনের 5 নম্বরে খাম চিহ্নকে ভোট দেবেন, না ভালো লাগলে দেবেন না, আমি জোর করব না। কিন্তু ভোটের জন্য মারামারি করবেন না। ক্ষতি সেই বুথের লোক। বকটুয়ে দেখুন, ভাদু শেখ মারা গেল, খুন করলো, বুথের লোক গেল।
11 জনকে কুপিয়ে খুন করে আগুন লাগিয়ে খুন করলো বুথের লোক। পুলিশ অ্যারেস্ট করলো আনারুলকে, বুথের লোক। সিবিআই হেফাজতে মারা গেল, সেও আবার বুথের লোক। দেখ মারা কারা যাচ্ছে, হয় বুথের লোক যাদের দিনে 300 টাকা ইনকাম, সকালে মাঠে চলে যায়, সেই রৌদ্রতে মাঠে সারাদিন কাজ করে ফিরে আসে, 300 টাকা হয়তো দিনে ইনকাম, তাদের ক্ষতি হচ্ছে। তাই অনুরোধ, এই মারামারি হানাহানিতে জড়াবেন না। শেষ একটা কথা, আমাদেরকে অপদস্থ করার জন্য বলছে বারবার আমরা নাকি বিজেপি বা তৃণমূলের কাছ থেকে টাকা নিয়েছি। এতদিন বলতো বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে, এখন যুক্ত হয়েছে তৃণমূলের কাছ থেকেও টাকা নিয়েছে। কিন্তু ভাই এত টাকা রাখবো কোথায়? আমি তৃণমূল বিজেপির বলবো, বন্ধু যারা আপনাদেরকে মিসগাইড করে, টাকা নিয়েছে প্রমাণ তো দিতে পারে না। আমি তো অপেক্ষায় আছি, ব্যাট ধরে রেডি আছি, ঠিক বল পাবো স্টেডিয়ামের বাইরে করে দেবো। আমি চাই মমতা ব্যানার্জি তার মুখে একবার বলে ফেলুক নওশাদ সিদ্দিকী অত টাকা বিজেপির কাছ থেকে নিয়েছে, সংখ্যাটা। পাড়ার চারানার নেতা সংখ্যা বলে আমি পাত্তা দিই না, কারণ ওর নিজে খেতে পায় না। 300 টাকা না দিলে মারামারি করতে যাবে না, 500 টাকা না দিলে মদ আর খেয়ে মারামারি করতে যাবে না। ওর নামে কি মামলা করব বলুন তো? আমি চাইছি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এই ধরনের নেতারা একবার বলুক যে নওশাদ সিদ্দিকী বা আইএসএফ এত টাকা বিজেপির কাছ থেকে নিয়েছে, সংখ্যাটা। আজকের পর থেকে যদি কেউ আপনাদের কিছু বলে, শুধু এইটুকু বলবেন মমতা ব্যানার্জিকে বলতে বল কত টাকা নিয়েছে, সংখ্যাটা। তাই 1 টাকা হোক আর 1000 কোটি টাকা হোক, কত টাকা, সংখ্যাটা। কারণ মামলা করলে না, মামলা টিকবে তখনই, সংখ্যাটা বলতে হয়। বলে টাকা নিয়েছে এটা কোনো নয়। তা একবার বলুক কত টাকা নিয়েছে, তাহলে দেখবেন ওনাকে আমি সাইজ করে ফেলবো, ছাড়বো না আইনের মাধ্যমে। আইনের মাধ্যমে সাইজ করব, আমি মামলা করব তো। কিন্তু দেখুন সব কথা বলছে, টাকার কথা বলে না, ঘুরিয়ে ফিরিয়ে বলছে একটা দল বেরিয়েছে, মুসলমানদের দল, হ্যান ত্যান, বিজেপি, শুধু পাশ কেটিয়ে পালাচ্ছে। যদি সৎ সাহস থাকে ডাইরেক্ট ওনাদের বলতে বলুন। পাড়ার চারানার নেতাদেরকে আমি পাত্তা দিই না। তারপরেও বলছি আপনাদেরকে, এখন বামপন্থী বন্ধুরা বলতে শুরু করেছে এখন নাকি আবার তৃণমূলের কাছ থেকে নিয়েছি, টাকা রাখার জায়গা নাই। আমি সব বলছে গোপনে, প্রকাশ্যে কেউ বলতে পারছে না। আমি এখানে দাঁড়িয়ে এত লোকের সামনে, 1000 খানেক লোক আছে, সবার সামনে মা বোন বাপ ভাইরা আছে, সবার সামনে আমি বলছি আমি প্রকাশ্যে বিজেপি তৃণমূলের কাছ থেকে টাকা নেবো। সেটার কেউ যদি ব্যবস্থা করতে পারে তাদেরকে খবর দিন। এতদিন বলছে টাকা নিয়েছে কি গোপনে, কোনো প্রমাণ দেখাতে পারছে না, আমি প্রকাশ্যে নেব। তবে যে বন্ধু আমার বামপন্থী বন্ধু আমার উপকার করবে, যে তৃণমূলের বন্ধু আমার উপকার করবে, সেই বামপন্থী সেই তৃণমূলের বন্ধুর জন্য আমার একটা অফার আছে। অফারটা কি? 100 টাকা জোগাড় করে দিলে আমি সেই বামপন্থী বন্ধুকে, সেই সিপিএম এর বন্ধুটাকে, সেই সিপিআই এর বন্ধুটাকে, সেই তৃণমূলের বন্ধুটাকে 90 টাকা ফেরত দিয়ে দেবো। বুঝতে পারছেন? অর্থাৎ 90% টাকা তাকে দিয়ে দেবো। আমার জন্য যদি 1000 টাকা ব্যবস্থা করে, 900 টাকা সেই বন্ধুকে বলবো তুমি আমার উপকার করেছো, 900 টাকা তুমি রাখো, 100 টাকা আমি পার্টি চালানোর জন্য রাখবো। আমি প্রকাশ্য নেবো বলছি। আজকের পর থেকে এই বিষয়ে কোনো কথা হবে? যদি কেউ বলে কি বলবেন আপনারা? যে ভাইজান বলেছে তোরা ব্যবস্থা কর, ভাইজান প্রকাশ্যে নেবে। প্রমাণ দেখা, প্রথম টাকা নিয়েছে পারবি না, দ্বিতীয় হচ্ছে বলে গেছে ওখানে এসে যে প্রকাশ্যে নেবে, ব্যবস্থা করে দাও। দেখি কত প্রকাশ ব্যবস্থা করতে পারে। যারা মিড ডে মিলের টাকা চুরি করে খায় তারা নাকি নওশাদকে আবার টাকা দেবে? আপনাদের পাড়ায় এই ধরনের অনেক বিধবা মা আছে যাদের বিধবা ভাতা পাওয়ার দরকার, তারা পাচ্ছে না। আর তৃণমূলের নেতাকে খোঁজ নিয়ে দেখুন, অনেকেও আছে, খুঁজলে বেরিয়ে যাবে। বাপ বেঁচে আছে, মাকে বিধবা দেখিয়ে বিধবা ভাতা তুলে খাচ্ছে, সে নাকি আমার নওশাদকে টাকা দেবে। এরা কাফন চুরি করে খাওয়ার লোকেরা। বুঝতে পারছেন না কি বলছি? শুধু দেখে দেওয়ার চেষ্টা করছে এদের কথা। তাই বলবে এদের ফাঁদে পা দেবেন না। এই একটা আমি শেষ করে দিচ্ছিলাম, আমার ঘাম প্রচুর হচ্ছে। এইটা প্রসঙ্গটা বলেছে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে আমি এড়িয়ে যেতে পারি না। কদিন আগে মমতা ব্যানার্জি কি বলেছে শুনেছেন? কোরআন শরীফ, বাইবেল এসব শেষ হয়ে যাবে, ওর নাকি কাহানি শেষ হবে না, উন্নয়ন নাকি শেষ হবে না। ধর্মপ্রাণ মানুষদেরকে বুকে হাত দিয়ে বলুন, যে যে ধর্মের বিশ্বাসী, কোরআন শরীফকে যিনি মানেন বা যারা বাইবেল, যারা গীতাকে মানেন, তারা বুকে হাত দিয়ে বলুন, এ কথা যারা বলছে তাদেরকে একটা ভোট দেওয়া যাবে। ভোট বয়কট করতে হবে। কারণ কালকে এদেরকে যদি বয়কট না করেন, আমি আপনাদের বলে রাখছি, কালকে এরা মসজিদ, মন্দির, গির্জাতে এদের ছবি দিয়ে বলবে, এদের ছবি দিয়ে কি বলবেন, লাগবে না ভাই, এদের ছবি দিয়ে কি বলবে যে এটা দেখে নামাজ পড়, দেখে
পুজো কর। এখনই এদেরকে আটকাতে হবে। ভাবতে পেরেছেন তো ঔদ্ধত্য কত? বলছে কুরআন শরীফ নাকি শেষ হয়ে যাবে, এদের উন্নয়ন শেষ হবে না। এটা মেনে নেওয়া যাবে? ধর্মপ্রাণ মানুষেরা মানতে পারেন? কোনোদিন এটাকে মেনে নেওয়া যায় না। অন্য ধর্মের গ্রন্থকেও যেভাবে অপমান করেছে কোনোদিন আমরা মানবো না। তাই অনুরোধ এটাই, এদেরকে বয়কট করুন। না এদেরকে যদি এরপরও ভোট দেন, আগামী দিনে কিন্তু এই সেই ফেরাউনের মতো হয়ে যাবে। নিজেকে খোদা হয়তো দাবি করবে, খোদা বলাবে। যেটা বিজেপি সরকার করতে সাহস পায়নি, এরা সেটা হয়তো করে দেখিয়ে দেবে। তাই এখনো সময় আছে, ভাবুন। এরা না নিজেকে গড বলবে, নিজেকে